হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? ক্লাস 11-এর আবারও আমরা কাইনেমেটিক্স এই চ্যাপ্টারটার উপরে আলোচনা করব। আজকের আলোচনা অনেকটাই কমপ্লিট আলোচনা, পরপর আমরা কমপ্লিটনেসের দিকে আলোচনাটা নিয়ে যেতে চাইব। অর্থাৎ আমরা যখন একটা মোশনের কথা বলি, সেই মোশনটা প্র্যাকটিক্যালি যেটা হয়, আমরা বলছি যে সমতরণে পড়ছে বা একটা বস্তুর সমবেগে যাচ্ছে, এগুলো তো খুব স্পেশাল কেস এবং রেয়ার কেস। আর সব রকম কেস, সব রকম সম্ভাবনা যে কেসে থাকতে পারে, সেই কেসটা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা কাইনেমেটিক্স অর্থাৎ একমাত্রিক গতি, কাইনেমেটিক্সের মধ্যে একমাত্রিক গতি আমরা আলোচনা করছি। সেই একমাত্রিক গতির বিষয়ে একটা কমপ্লিট আলোচনা করতে পারব। সেই কমপ্লিট আলোচনাটা কি সেটা দেখে নেওয়া যাক। ক্লাস 11-এর হচ্ছে চ্যাপ্টার 3, ওয়ান ডাইমেনশনাল মোশন, যেটা কাইনেমেটিক্সের অন্তর্গত। সেখানে আমরা পড়েছি কি না, বস্তুর গতি। বস্তুর গতি কি গতি? একমাত্রিক গতি। একমাত্রিক গতিকে আমরা পাঠ করে করে পড়েছি। একটা সময় আমরা বলেছি a=0 সমদ্রুতিতে গতি। তারপরে আমরা বলেছি a= কনস্ট্যান্ট সমত্বরণে গতি। আর তারপরে আমরা বলেছি a= ভেরিয়েবল, বলিনি ভেরিয়েবল। এই তিনটে ভাগে আমরা ভাগ করলে বস্তুর গতির সম্পর্কে আমরা কমপ্লিট আলোচনা করতে পারবো। এটা রেয়ার কেস, এটাও রেয়ার বলা যায়। আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কেস, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে, পজিশনের সঙ্গে সঙ্গে ত্বরণের মান চেঞ্জ হয়। এই সমস্ত জায়গায় আমরা গড় মানের ব্যাপার বলেছি, কিন্তু এইখানে আমরা ইনস্ট্যান্টেনিয়াস কথাটা ব্যবহার করব। তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, এইগুলোর কথা বেশি ব্যবহার করব। তার কারণ আমরা এখানে বলেছি a= ত্বরণ মানে সমদ্রুতিতে গতি, সমদ্রুতিতে গতি। a= কনস্ট্যান্ট মানে সমত্বরণে গতি, সমত্বরণে গতি। আর a= ভেরিয়েবল মানে এখানে হচ্ছে ত্বরণ পরিবর্তনশীল, অর্থাৎ অসমত্বরণ, অসমত্বরণ। সমদ্রুতিতে যখন গতি বলছি, সেক্ষেত্রে এর মান 0, অর্থাৎ v= কনস্ট্যান্ট। সমত্বরণে a= কনস্ট্যান্ট, আর অসমত্বরণে a= ভেরিয়েবল। ফাংশন অফ টাইম হতে পারে, ফাংশন অফ ডিস্টেন্স হতে পারে, এইগুলো হতে পারে। এবারে যেটা বলেছিলাম যে সমদ্রুতি যখন বলছি তখন তো ভিটা সবসময় কনস্ট্যান্ট। এক্ষেত্রে গড় বেগ আমি যদি বের করি সেটাও ভি পাবো। আর তাৎক্ষণিক বেগ যদি বের করি তাহলে আমরা বি পাবো। কেমন করে? না দেখো, সবসময় তার বেগ সমান। তুমি 4টে বাচ্চা, প্রত্যেকের বয়স 5 বছর, তাহলে গড় কত হবে? 5 বছরই হবে। সেই রকম এখানে গতির সব মুহূর্তে তার বেগ সমান। তাহলে তাৎক্ষণিক বেগ, যে কোনো সময় তুমি বেগ জানতে চাইবে। যদি বলা হয় একটা বস্তুর সমত্বরণে যাচ্ছে, সমদ্রুতিতে যাচ্ছে একটা বস্তু, বা একটা বস্তু হচ্ছে সমদ্রুতিতে গতিশীল, তাহলে আমি সেখানে বলবো বস্তুটার একটা সময় আমি বেগ পেলাম 10 মিটার/সেকেন্ড। তাহলে একটা সময় যখন বলছি, একটা নির্দিষ্ট ইনস্ট্যান্ট, অর্থাৎ নির্দিষ্ট পয়েন্টে, একটা গতির যে পথ আছে সেই পথের একটা নির্দিষ্ট পয়েন্টে অথবা একটা নির্দিষ্ট মুহূর্তে যে গতিবেগের কথা আমি বলছি, সেইটা হচ্ছে তাৎক্ষণিক গতিবেগ, ভি ইনস্ট্যান্টেনিয়াস। হ্যাঁ, আর এর গড় করলে যেটা পাওয়া যায় সেটা হলো ভি অ্যাভারেজ। এক্ষেত্রে ভি অ্যাভারেজ ভ্যালুটাও 10 মিটার/সেকেন্ড আসবে। যেমন আমি বোঝালাম, 4টে বাচ্চা, প্রত্যেকের বয়স 5 বছর, তাহলে প্রত্যেকটা বাচ্চার বয়সও 5 বছর আর গড় বয়সও হবে 5 বছর। এক্ষেত্রে তাই হলো। এখানে আমরা বলবো গড় বেগ আর তাৎক্ষণিক বেগ।
তাৎক্ষণিক বেগকে আমরা আইএন দিয়ে লিখব, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, আর গড় বেগকে অ্যাভারেজ দেব। এখানে আমি লিখব, এখানে ভি অ্যাভারেজ ইকালস টু ভি ইনস্ট্যান্টেনিয়াস। আর এখানে আমি কি লিখব, এখানে ভি অ্যাভারেজ নট ইকালস টু ভি ইনস্ট্যান্টেনিয়াস। সব সময়ের জন্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে যখন সে ত্বরণ নিয়ে থাকবে। কিন্তু এখানে ভি অ্যাভারেজের যে সূত্র সেটা খুব সহজ, প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2। কিন্তু এখানে ভি ইনস্ট্যান্টেনিয়াস সব সময় চেঞ্জড, অলওয়েজ চেঞ্জিং, সব সময় অলওয়েজ চেঞ্জিং, সব সময় চেঞ্জ হচ্ছে। ভি ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক বেগের মান সবসময় চেঞ্জ হচ্ছে। আর ভি অ্যাভারেজও বিভিন্ন ডিফারেন্ট ইন্টারভ্যাল, 0 থেকে 1 সেকেন্ড, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, সবসময়ের জন্য তুমি অ্যাভারেজ ভ্যালু নেবে, তার ভ্যালু কিন্তু আলাদা আসবে। ডিফারেন্ট ইন্টারভ্যাল, এটার ক্ষেত্রেও তাই, ডিফারেন্ট ইন্টারভ্যাল হবে, কিন্তু এখানে অলওয়েজ চেঞ্জ করছে। তার জন্য এটা একদম শিওর যে সবসময়ের জন্য এই অ্যাভারেজ ভেলোসিটির মানটা প্রত্যেকটা ইন্টারভ্যালের জন্য এর ভেলোসিটিটা চেঞ্জ হবে, অ্যাভারেজ মানটা ভেলোসিটির চেঞ্জ হয়ে যাবে। এইগুলো নিয়ে হচ্ছে সমস্ত গতি। একই রাস্তায় যাচ্ছে, একমাত্রিকভাবে যাচ্ছে, তার গতিকে আমি এই 3 ধরনের মধ্যে এক ধরনে ফেলতে পারি। এটা খুব রেয়ার, একেবারে সব জায়গায় সমান বেগে যাবে, খুবই রেয়ার। এরপরে সমতরণে গতি আছে, অভিকর্ষের অধীনে যে গতিটা হচ্ছে সেটা সমতরণে গতি, এরকম কিছু গতি আছে সেখানে সমতরণে গতি। আর অসমতরণে গতি সব জায়গায় তুমি দেখতে পাবে অসমতরণে গতি। তুমি ধরো এখানে একটা সুতোতে একটা পাথরকে বেঁধে দিলে, এইবারে এটাকে একটু তুমি নাড়িয়ে ছেড়ে দিলে, তাহলে এখানে কী হবে, এ দুলবে। এখানে দেখবে এই জায়গাটায় ভি হয় ম্যাক্সিমাম, আর এই জায়গাটায় ভি হয় 0। এবারে কিন্তু এখানে ভি ম্যাক্স যেখানে, সেখানে কিন্তু ত্বরণ 0 হয়, আর এখানে ত্বরণ ম্যাক্সিমাম হয়, মাঝে ত্বরণ বিভিন্ন রকম হয়। অর্থাৎ এখানে যে ত্বরণটা হয়, 1 মিনিট, সরি ফর ইন্টারাপশন। এখানে যে ত্বরণ হয় মাঝখানে যে বিন্দুগুলোতে, সব জায়গায় ত্বরণ আলাদা আলাদা, তাহলে এটাকে আমি কি বলবো, ভেরিয়েবল ত্বরণ। এই ত্বরণটা নির্ভর করে, ধরো এখান থেকে এই ডিস্টেন্সটা, এটাকে যদি আমি একটা স্প্রিং দিয়ে আঁকি, স্প্রিং জোড়া আছে ভরের সঙ্গে, এ স্মুথ একটা সারফেসের উপর দিয়ে যাচ্ছে। এখানে আমি যদি বাহ্যিক বল দিই তাহলে এখানে একটা প্রত্যনায়ক বল সৃষ্টি হবে, যার ফলে এখানে এ যেটা হবে সেটা সমানুপাতিক -x। এখানে ত্বরণের মানটা, এখানে যতটাকে আমি ইলংগেটেড করছি, স্প্রিংয়ের একটা স্বাভাবিক দৈর্ঘ্য থাকে, ধরা যাক স্প্রিংয়ের স্বাভাবিক দৈর্ঘ্য L0। এবার আমি আর একটু তাকে বাড়িয়েছি, এখানে প্রথমে ছিল বস্তুটা, এখানে ছিল, তাকে এখানে নিয়ে এলাম, তাহলে আমি স্প্রিংটাকে কত বাড়ালাম, x বাড়ালাম। এই এক্সের উপর ডিপেন্ড করবে এর ভ্যালু, এখানেও তাই। এখান থেকে এইটাকে যদি সাম্যাবস্থান বলে, এখান থেকে এক্সের উপর ডিপেন্ড করবে এই এর ভ্যালু। এ সমান হচ্ছে ω² ইন্টু এক্স। এই ওমেগা জানার দরকার নেই, সি ইন্টু এক্স ভাবো। বুঝতেই পারছো যে এখানে এটা ডিস্টেন্সের সঙ্গে সমানুপাতিক হারে কম বেশি হচ্ছে। এখানে ত্বরণের মান কিন্তু ফিক্স থাকে না, তুমি যেখানেই যাও, একটা বাস চলছে, সব জায়গায় ত্বরণ তার সমান থাকবে না। একটা পাখি উড়ছে বা একটা প্লেন যাচ্ছে, যাই হোক না কেন, প্রত্যেকের ক্ষেত্রে ত্বরণের মানটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, অর্থাৎ প্র্যাকটিক্যালি ত্বরণের মানটা ভেরিয়েবল হয়। রেয়ার কেসে এইগুলো হয়। আজকে আমরা অসমতরণ, অর্থাৎ ত্বরণের মান যদি ভেরিয়েবল হয়, সেক্ষেত্রে আমরা বেগের সমীকরণ, দূরত্বের সমীকরণ এগুলো পাবো কি করে। ফার্স্টে আমরা সমীকরণগুলো লিখে ফেলব যেগুলো আমরা জানতাম।
ফার্স্ট যেটা লিখব সেটা হলো a ইকুয়ালস টু 0 হলে কি হয় u ইকুয়ালস টু v, আর s ইকুয়ালস টু হয় u ইন্টু টি বা v ইন্টু টি, কারণ u আর v তো সমান, u ইন্টু টি বা v ইন্টু টি। সমত্বরণের ক্ষেত্রে আমরা কি লিখব, v ইকুয়ালস টু u প্লাস a টি একটা সূত্র পেয়েছিলাম, তারপরে পেয়েছিলাম s ইকুয়ালস টু u টি প্লাস হাফ a টি স্কোয়ার পেয়েছিলাম, তারপরে পেয়েছিলাম v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2as, আর একটা সূত্র পেয়েছিলাম এস এন সমান ইউ প্লাস এ বাই 2 ইন্টু 2n মাইনাস 1, এইরকম সূত্র আমরা পেয়েছিলাম। তাহলে আমরা বলতে পারব যে সমতরণে যদি কোনো বস্তু চলে তবেই আমরা এই সূত্রগুলো প্রয়োগ করতে পারবো, আর অসমতরণ যদি হয় সেখানে হচ্ছে ফাংশন অফ টাইম, অর্থাৎ ত্বরণ হলো সময়ের একটা অপেক্ষক। এরকম ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এইগুলোকে কাজে লাগাবো। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের আমাদের যে ভিডিও লেকচার রয়েছে সেই ভিডিও লেকচারের লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে, ওই প্লে লিস্টে আছে, যে প্লে লিস্টে কাইনেমেটিক্স রয়েছে সেই প্লে লিস্টেই তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের নিয়ম দেখে নিও, সেখান থেকে দেখে নেবে বা নিলে বা আগে নিয়েছো, এবারে সেইটাকে আমি একটু রিকল করার চেষ্টা করব। ধরো এইরকম একটা জায়গা আছে, এরকম একটা জায়গার আমি ছোট্ট একটা অংশ দেখে আমি যদি পুরো জায়গাটাকে চিনতে চাই, অর্থাৎ ধরো তোমার একটা বড় হাঁড়িতে ভাত হচ্ছে, এবার সেই ভাতগুলো ফুটে গেছে, তুমি একটা ভাতকে নিয়ে টিপে দেখলে ভাত হয়ে গেছে কিনা, পুরো ভাত সেদ্ধ হয়েছে কিনা বুঝতে পারবে। ইন্টিগ্রেশন হলো তাই, তুমি এইখানের একটা ছোট্ট জায়গার তুমি ক্যারেক্টারিস্টিক্স দেখে ছোট্ট জায়গা থেকে তথ্য নিয়ে তুমি পুরো জায়গাটার তথ্য সম্পর্কে জানতে পারবে যার সাহায্যে, অর্থাৎ এখান থেকে পুরো জায়গাটা যে সম্পর্কে জানতে পারছো যার সাহায্যে, সেটাকে আমরা বলি ইন্টিগ্রেশন, বাংলায় বলা হয় সমাকলন। আর উল্টোটা যদি হয়, তোমাকে একটা বড় জায়গা দেওয়া হলো, বড় জায়গার সমস্ত বিবরণ তুমি জানো, সেখান থেকে ছোট্ট একটা অংশের বিবরণ তুমি পেতে চাও, তাহলে এখান থেকে তুমি বড় জায়গা থেকে ছোট জায়গার বিবরণ পেতে চাও, সেক্ষেত্রে যেটা লাগে সেটা হলো ডিফারেন্সিয়েশন। এটাকে বাংলায় বলা হয় অবকলন। এখন অবকলন আর সমাকলন কি সেটা যদি আমি পার্টিকুলারলি বুঝতে চাই সংক্ষিপ্ত আকারে, আমাদের যেখানে লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা দেখবে ভালো করে। তবে তুমি যদি সংক্ষিপ্ত আকারে বুঝতে চাও, আমি এক কথায় এটাকে বলতে পারি, অবকলন হচ্ছে কোনো কিছুর পরিবর্তনের হারকে বোঝার জন্য। ধরো আমি লিখেছিলাম a সমান v/t, আমরা লিখেছিলাম একটা সময়, আমরা এরকম করে লিখেছি, এটা হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ v - u/t এইভাবে আমরা লিখেছি। এইটা যদি খুব ক্ষুদ্র সময় হয় তখন এটা আমরা এরকম করে লিখি ddt of v, অর্থাৎ ক্ষুদ্র t সময়টাকে আমি ক্ষুদ্র সময় বললে বেগ বৃদ্ধির হারকে বোঝাতে আমরা dv/dt ব্যবহার করব। এখানে ddt-টা হলো অপারেটর, এটা একটা অপারেটর, d/dt যেটাকে আমরা বলছি, বা ddt of v, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। একটা রাশি dx/y মানে কি, x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, এইটা। এবার এর ঠিক উল্টো, ধরো আমি এইটা পেয়েছি a সমান dv/dt, এবার আমি এর উল্টো পেতে চাই, অর্থাৎ আমি v থেকে a পেয়েছি, এই রকম ক্ষেত্রে আমি বড় একটা জায়গা থেকে ছোট একটা জিনিস পেয়েছি। এবার এর উল্টোটা যদি করি, ছোট একটা ইনফরমেশান থেকে বড় কিছু পেতে চাই, তাহলে আমাকে কি এর ঠিক উল্টো করতে হয়, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের অপোজিট, রিভার্স যে অপারেশান, সেই অপারেশান হলো ইন্টিগ্রেশান। এখানে আমি ইন্টিগ্রেশান করতে গেলে তার সাইন কী দিতে হবে না, dv/dt থেকে আমি a পেয়েছিলাম, আর এবার উল্টো পাবো, v পাবো। আমরা v থেকে a পেয়েছিলাম, এখানে v থেকে a পেয়েছিলাম, a থেকে v পেতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, v = ইন্টিগ্রেশান a × dt, এই চিহ্নটাকে বলা হয় ইন্টিগ্রেশানের চিহ্ন। এইটুকুই আপাতত জেনে রাখো। এবার গ্রাফিক্যালি দেখালে এগুলো কী হয় না, ইন্টিগ্রেশানটা হলো
গ্রাফের ক্ষেত্রে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, ধরো এটা ওয়াই আর এটা এক্স, এরকম একটা গ্রাফ আছে, এই বিন্দুতে আমি এই গ্রাফটার নতি যদি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে একটা এই বিন্দু থেকে স্পর্শক টানতে হবে, স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে দেখতে হবে, তার ট্যানজেন্ট নিতে হবে, এইটা হলো নতি। সেই নতিটাই কিন্তু ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ ডিডিএক্স অফ ওয়াই, এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারকে বোঝায়। আবার যদি এরকম একটা গ্রাফ থাকে, এদিকে ওয়াই এদিকে এক্স, এই রকম ধরো আছে, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন ওয়াই ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন ওয়াই ইন্টু ডিএক্স কী বোঝাবে না, এখানে এই জায়গাটা থেকে এই জায়গায় এই এর মধ্যে ওয়াই লেখটি এক্স অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল তৈরি করেছে তার মান, অর্থাৎ এটা হবে এরিয়ার সঙ্গে সমান। গ্রাফিক্যালি যদি তুমি ইন্টিগ্রেশনকে বুঝতে চাও এইভাবে বুঝতে হবে, ডিফারেন্সিয়েশনকে বুঝতে চাও তো এইভাবে বুঝতে হবে। এবার এটাকে এখান থেকে একটা নির্দিষ্ট সমাকল আছে, অর্থাৎ আমি এখান থেকে এর মধ্যে এরিয়াটা জানতে চাইছি, x1 এটা যদি x2 হয় তাহলে আমি এখানে লিমিট x1 বসাবো আর এখানে লিমিট x2 বসাবো। এখান থেকে ধরো এর ইন্টিগ্রেশনটা করে একটা যে হিসেব করে একটা ফাংশান এলো, এর ইন্টিগ্রেশনের ফল হলো এটা। এবারে আমরা কি করব, এর লোয়ার লিমিট বসাবো আর আপার লিমিট বসাবো। এর ফলে এরপরে যে ক্যালকুলেশনটা হবে সেটা হচ্ছে ফাংশান এক্সের জায়গায় x2 বসাবো আপার লিমিট, আর মাইনাস ফাংশান এক্সের জায়গায় x1 বসাবো লোয়ার লিমিট। এদের মধ্যে যে ডিফারেন্সটা হবে সেটা এই এরিয়াকে বোঝাবে। এটা কোথায় লাগবে না, আমি ডিফারেন্সিয়েশনের বিপরীতকে ইন্টিগ্রেশন বলেছি। ধরো তোমার এ জানা আছে, এ থেকে ভি জানতে চাও তাহলে তোমার ইন্টিগ্রেশন লাগবে ইন্টিগ্রেশন এ ইন্টু ডিটি। আবার তোমার ভি জানা আছে, ভি থেকে তুমি এস জানতে চাও তাহলে কি হবে, এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ভি ইন্টু ডিটি। এইভাবে কিন্তু আমরা এই অসম ত্বরণের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনকে কাজে লাগাই। এবারে এই জিনিসগুলো মুছে দেওয়া যাক, ব্যাপারটা আরেকটু ভালো করে বলা যাক। সেই লিঙ্কগুলোতে তো পাচ্ছই, তার সঙ্গে সঙ্গে তুমি এই বিষয়টা একটু দেখে নাও। দেখো তোমাকে বলা হচ্ছে যে বেগের পরিবর্তনের হারকে সময়ের সাপেক্ষে, প্রথমে লিখবে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে বলে ত্বরণ। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে আমি এ সমান আমি কী লিখব, সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার, কার পরিবর্তনের হার, ভি এর, কার সাপেক্ষে, ডিডিটি টাইম, সময়কে এখানে এইভাবে লেখা হবে ডিভি বাই ডিটি, তোমরা এইভাবে বলতে পারো। ডিডিটি অফ ভি না বলে ডিভি বাই ডিটিও এমনি সবাই বলে, প্রচলিতভাবে এটা বলা যায়। এবার 2 নম্বর হচ্ছে কি না, সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হারকে বলে বেগ। তাহলে ভি সমান হবে ডিডিটি অফ এস অর্থাৎ ডিএস বাই ডিটি। কেমন, এইভাবে কিন্তু আমরা বেগ জানা থাকলে, অর্থাৎ এটা বেগটা হচ্ছে ফাংশন অফ টাইম, তাৎক্ষণিক দ্রুতি যেটাকে বলছি, ভি এখানে হচ্ছে এই ভিটা হলো তাৎক্ষণিক, ওই মুহূর্তে তাৎক্ষণিক দ্রুতি বা বেগ। হ্যাঁ, এবার তাৎক্ষণিক মানে কি, যে কোনো সময় বেগকে আমি পেতে গেলে আমাকে ভি যে ফাংশন অফ টাইম বলতে হবে, আর এখানে হচ্ছে এস যে ফাংশন অফ টাইম বলতে হবে। তারপরে আমরা এই ডিফারেন্সিয়েশনের সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা এখানে অ্যাক্সিলারেশন পাবো আর এখানে আমরা ভেলোসিটি পাবো। আমরা জানি যে ভিটি লেখচিত্র যদি থাকে, এই রকম যদি গ্রাফ থাকে তাহলে সরল রেখা থাকে এমনি তো পেয়ে যাই, এরকম যদি গ্রাফ থাকে এখানে আমাদেরকে স্পর্শক টানতে হবে, এই থিটা যদি পাওয়া যায় ট্যান থিটা সমান হবে এইটা এ এর সঙ্গে সমান। আবার যদি এসটি গ্রাফ থাকে সেক্ষেত্রে এরকম যদি গ্রাফ হয়, এই বিন্দুতে আমি যদি স্পর্শক টানি তাহলে এই বিন্দুতে বেগের মান আমি যদি এটা θ1 বলি, ভি ইকুয়ালস টু হবে ট্যান θ1। এখানে এসটি গ্রাফ আর এটা হলো ভিটি গ্রাফ।
এটা বুঝতে পারলে যে ডিফারেন্সিয়েশন কোথায় লাগে না, যখন কোনো গ্রাফের নতি বের করতে হবে সেখানে ডিফারেন্সিয়েশন লাগে, অর্থাৎ একটার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অন্যটার পরিবর্তন কত হচ্ছে সেটা কিন্তু পরিষ্কারভাবে আমাদের ভিডিওতে লিঙ্কে দেওয়া আছে, সেখানে আরও ডিটেলসে পেয়ে যাবে। আর ম্যাথমেটিক্সে যখন তুমি পাবে সেখানেও এগুলো পরিষ্কারভাবে আলোচনা করা হয়েছে। এবারে উল্টোটায় যাব, এবারে আমরা ভি পাবো, এখানে ভি থেকে এ পেয়েছি, এবার এ থেকে ভি পাবো, এখানেও এস থেকে আমরা কি পেয়েছি, এস থেকে আমরা ভি পেয়েছি, এবার আমরা ভি থেকে এস পেতে চাই, তাহলে উল্টো অপারেশান করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশানের উল্টো অপারেশান হলো কি না ইন্টিগ্রেশান। তাহলে এখানে কি করতে হবে, ভি এর ডিফারেন্সিয়েশান করে এ পাই, ভি এর ডিফারেন্সিয়েশান করে এ পাই, এর এখানে ডিফারেন্সিয়েশান করে আমি যদি এ পাই তাহলে এর কি করে ভি পাবো না ডিফারেন্সিয়েশানের অপোজিট যে প্রক্রিয়া সেটা হচ্ছে ইন্টিগ্রেশান। তাহলে আমি কি করব না ইন্টিগ্রেশান এ ডিটি সমান লিখব ভি, কেমন। আর এখানে আমরা পেয়েছিলাম কি না এস এর ডিফারেন্সিয়েশান করে আমরা পেয়েছি ভি, তাহলে উল্টোটা কি পাবো, ভি এর কী করলে আমরা এস পাবো না ভি এর ইন্টিগ্রেশান করলে আমরা এস পাবো, অর্থাৎ আমরা এখানে ইন্টিগ্রেশান ভি ডিটি সমান পাবো এস। এইটুকু পর্যন্ত এখানে আলোচনা করা হলো, বাকি আলোচনা কিন্তু তুমি আগে পরে সমস্ত ভিডিওতে পেয়ে যাবে। আজকের আমি অসম ত্বরণের কথা আলোচনা করব। অসম ত্বরণের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো ব্যবহার করব সেই সূত্রগুলো কি, প্রথমে এ সমান হচ্ছে ডিভি বাই ডিটি আর ভি সমান হচ্ছে ডিএস বাই ডিটি, আবার ইন্টিগ্রেশন করে ভি সমান ইন্টিগ্রেশন এ ইন্টু ডিটি আর এস সমান ইন্টিগ্রেশন ভি ইন্টু ডিটি। তুমি মনে মনে করো এইটার সঙ্গে এটা গুণ করছো, যেমন লব হর থাকে, তোমরা বীজগণিতে করেছো, এইটা বা এটা থাকলে কি হয় এটাকে এদিকে নিয়ে আসো, এ ইন্টু ডিটি, ভি সমান এ ইন্টু ডিটি। ধরো মাঝের একটা স্টেপ তুমি করলে, এটা থেকে মাঝের একটা স্টেপ করলে ডিভি সমান এ ইন্টু ডিটি, এবার ইন্টিগ্রেশন ডিভি সমান ইন্টিগ্রেশন এ ইন্টু ডিটি। এই ইন্টিগ্রেশন ডিভি মানেই হচ্ছে ভি সমান হবে ইন্টিগ্রেশন এ ইন্টু ডিটি, যেটা হলো এই সম্পর্কটা। আর এখানেও তাই, তুমি মনে মনে করো এটাকে এই দিক দিয়ে গুণ করছো, অর্থাৎ তুমি ডিএস সমান লিখতে পারবে কি ভি ইন্টু ডিটি, ভি ইন্টু ডিটি, তারপরে ইন্টিগ্রেশন ডিএস সমান তুমি লিখতে পারবে ইন্টিগ্রেশন ভি ইন্টু ডিটি, আর এটাকে ইন্টিগ্রেট করলে যেটা হবে ইন্টিগ্রেশন ভি ইন্টু ডিটি। এই ঠিক আছে, এইভাবে পাবে, এইভাবে তোমরা পাবে। এবারে দেখো এখানে আমি যদি একমাত্রিক গতির ক্ষেত্রে বলি, একমাত্রিক গতির ক্ষেত্রে আমি যদি বলি যে এই অ্যাক্সিলারেশনটা ধরো এক্স অক্ষ বরাবর একটা বস্তু গতিশীল, তখন আমি তার গতিকে কি বলবো, একমাত্রিক গতি বলবো। সেক্ষেত্রে আমি এরকম করে লিখবো এ ইকুয়ালস টু ডিভি ডিএক্স ডিটি আর ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি, এগুলো লিখতে পারবো। এবার আমাকে এক্স এস কেন, এটা এক্স দেবো, এক্স অক্ষ বরাবর যাচ্ছে। এবার আমাকে বলা হলো যে না ভি ইজ এ ফাংশান অফ এক্স, তাহলে তুমি এটা কী করে বের করবে, তখন তো তুমি এখানে ফাংশান অফ এক্স হলে তবেই তাকে তো এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করার সূত্র তোমার জানা আছে। ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো কি কি না ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান কী হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ধরো ডিডিএক্স অফ তুমি 1 করলে সমান কী হবে, এখানে কনস্ট্যান্ট, যেটা কনস্ট্যান্ট তার কোনো পরিবর্তন হয় না, তাহলে এক্সের সাপেক্ষে 1-এর পরিবর্তনের হার 0 হবে। ডিডিএক্স অফ এক্স করলে কী হবে, এক্সের সাপেক্ষে এক্সের পরিবর্তন, এক্স যদি 1 বাড়ে এক্সও 1 বাড়বে, এটাও এক্স এটাও এক্স, তাহলে এটা 1 হবে। ডিডিএক্স অফ এক্স স্কোয়ার যদি তুমি লিখো তাহলে কী হবে, এখানে এনটা হচ্ছে 2, তাহলে এইটা সামনে বসবে 2 আর এক্স এন মাইনাস 1, 2 মাইনাস 1 কী হবে 1, অর্থাৎ 2x হয়ে যাবে। ডিডিএক্স অফ এক্স কিউব তাহলে কী হবে 3 ইন্টু এক্স 3 মাইনাস 1, 3x স্কোয়ার। এইভাবে এখানে ফর্মুলাগুলো পাওয়া যায়, এই সম্পর্কটা বেশি ব্যবহার করা হয়। এছাড়াও অন্য সম্পর্ক আছে ডিডিএক্স অফ ধরো সাইন এক্স, সেটার সূত্র কি হয় না কস এক্স হয়। ডিডিএক্স অফ কস এক্স সেটার সূত্র কি হয় মাইনাস সাইন এক্স, এগুলো। এবারে এর সঙ্গে যদি কনস্ট্যান্ট গুণ করা থাকে, ধরো এটার সঙ্গে 5x থাকলো, তখন কি হবে এখানে একটা 5 গুণ হবে, আর এটা 5x ছিল 5xই থাকবে, এটা মাথায় রাখবে। এখানে ধরো একটা থাকলো যে ওমেগা ইন্টু এক্স, যেখানে ওমেগা ইন্টু এক্স,
এখানে ওমেগা একটা কনস্ট্যান্ট, তাহলে মানে মাথায় রাখতে হবে ওমেগা একটা বাইরে গুণ হবে আর এর সঙ্গে এরকম থাকবে। এইগুলো কি করে এলো সব ওখানে বলা আছে, ওগুলো ভালো করে তোমরা দেখে নেবে। তারপরে এরকম একটা সম্পর্ক আছে ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি। দুটো যদি রাশি থাকে সেক্ষেত্রে কী হয়, একটা রাশিকে একবার আনচেঞ্জ রেখে এই রাশিটাকে ডিফারেন্সিয়েট করব, আর একটা রাশি ভি এবার আনচেঞ্জ থাকবে, এবার ডিইউ বাই ডিএক্স হবে। এই ফর্মুলাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, তুমি এই ভিডিও লিঙ্কে সমস্তটা পেয়ে যাবে। এবারে আসবো যেটা হলো গিয়ে না অ্যাক্সিলারেশান, যদি বলে অ্যাক্সিলারেশান সমান ডিভি বাই ডিটি। এবার ভিকে তোমার এক্সের ফাংশানে দেওয়া, টি এর ফাংশানে দেওয়া নেই, এক্সের ফাংশানে দেওয়া রয়েছে, তখন তুমি এটাকে কি করবে না ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। এইটা একটা ম্যাথমেটিক্যাল রুল, একটা নিয়ম। সেটা কীভাবে আসে সেটা তুমি ম্যাথমেটিক্সে পেয়ে যাবে, কিন্তু এখানে তোমার মনে রাখা খুব সহজ। দেখো ডিভি বাই ডিটি আছে আর ডিএক্স ডিএক্স তো কেটে যাচ্ছে, এটা হচ্ছে তোমাকে মনে মনে ভাবতে হবে কেটে যাচ্ছে, সত্যি সত্যি এরকম কাটে না। এর বড় ফর্মুলা, এর একটা বড় রুল আছে, সেই রুল থেকে এটা এসেছে। আপাতত তুমি এটা মনে রাখবে। আবার ডিএক্স বাই ডিটি কী না সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হার, এটা হলো ভি, তাহলে ভি ডিভি ডিএক্স। কেমন? এই জিনিসগুলো তোমাকে এখানে ব্যবহার করতে হবে। এবারে আমরা একেবারে পুরোপুরি উদাহরণে চলে যাব, এক্সাম্পলে চলে যাব। সেখানে এক্সাম্পল ওয়ানে বলবো একটি বস্তু কণার যে কোনো মুহূর্তে দূরত্ব, মানে মূল বিন্দু যেখান থেকে শুরু করেছে সেখান থেকে দূরত্ব x সমান 5t² মাইনাস 3t প্লাস, এখানে এক্সটা লিখলে ভালো লাগবে, প্লাস 4 মিটার। এবার তোমাকে বলবে কণাটির গতিবেগ ও ত্বরণ t=2 সেকেন্ড সময়ে কত, এটা তোমাকে বের করতে বলবে। তুমি কি করবে না x জানা আছে, যে x প্রথমে লিখে দেবে 5t² মাইনাস 3t প্লাস 4। এবার লিখতে হবে যে সময়ের সাপেক্ষে অবকল করে পাই v সমান dx বাই dt। এটাকে অবকলন করলে কি হবে, t² অবকলন করলে কি হবে সূত্র জানো, সেখান থেকেই তোমার জানা আছে, 5t² হবে 2t, আর এটাকে অবকলন করতে হবে, t এর অবকলন কত আছে 1, আর 4 কনস্ট্যান্ট হওয়ার এখানে 0 হয়ে গেল, তাহলে 10t মাইনাস 3। এবারে বলবে t=2 সেকেন্ড সময়ে, t=2 সেকেন্ড সময়ে বস্তুর বেগ সমান হবে 10 × 2 মাইনাস 3, 20 মাইনাস 3 সমান হচ্ছে 17 মিটার পার সেকেন্ড। কারণ দেখো এটা মিটারে দেওয়া ছিল, আমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি, তার মানে সময় দিয়ে ভাগ হয়েছে, মিটার বাই সেকেন্ড, মিটার পার সেকেন্ড হবে এর অ্যান্সার, 17 মিটার পার সেকেন্ড। এবারে কি করতে হবে, ভি যেটা পেয়েছিলে, ভি এর যে ভ্যালুটা পেয়েছিলে সেটা কত পেয়েছিলে, যে এই ভ্যালুটা তোমাকে মনে রাখতে হবে। ভি এর ভ্যালুটা পেয়েছো 10t মাইনাস 3। এবারে ভিকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে কীভাবে ত্বরণ পাবে, আমরা জানি সূত্রানুসারে এরকম করে লিখবে, আমরা জানি ত্বরণ এ সমান ডিভি বাই ডিটি। তাহলে এখানে ভিটা কত 10t, ddt অফ 10t মাইনাস 3। তাহলে এই 10 ইন্টু টি এর ডিফারেন্সিয়েশান 1, আর 3 একটা কনস্ট্যান্ট, এটা 0 হয়ে যাবে, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এখানে 2 সেকেন্ড হোক আর 4 সেকেন্ড হোক, সবসময়ের জন্য এখানে ত্বরণের মানটা হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ t=2 সেকেন্ড সময়ে, এখানে তো তুমি টি এর এক্সপ্রেশন পাচ্ছ না, তাহলে আর টি কী বসাবে, টি এর মান 2 হলেও যা কনস্ট্যান্ট হয়ে গেল, মানে সমত্বরণের অঙ্ক হয়ে গেল এটা। অর্থাৎ 2 সেকেন্ড সময়ে ত্বরণ সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে অ্যান্সার লিখতে হবে। তাহলে আমরা এখানে একটা অ্যান্সার পেলাম এর বেগ, আর এখানে একটা অ্যান্সার পেলাম। এরপরে আমরা যাব এক্সাম্পল 2।
এক্সাম্পল 2-তে আমরা নেব বেগ। সেখানে আমি বলবো যে t সময়ে একটি বস্তুকণার তাৎক্ষণিক বেগ v সমান 3t স্কোয়ার মাইনাস 6t প্লাস 3 বা 10 করে দাও, 10 মিটার পার সেকেন্ড। এইটা তোমাকে বললো। এখান থেকে বলবে যে t = 1 সেকেন্ড সময়ে কণাটির ত্বরণ ও দূরত্ব নির্ণয় করো। এইটা তোমাকে নির্ণয় করতে তোমাকে ধরো বললো, তখন তুমি কি করবে? t = 1 সেকেন্ড সময়ে তোমাকে ত্বরণ এবং দূরত্ব নির্ণয় করতে দেওয়া হবে। তাহলে এখানে তুমি কি করবে? এখানে v থেকে ত্বরণে যাবে আর v থেকে দূরত্বে যাবে। দেখো, v থেকে যখন ত্বরণে যাচ্ছ তখন ডিফারেন্সিয়েশন করতে হবে, আর v থেকে যখন দূরত্বে যাচ্ছ তখন এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এই দুটো বিষয় এখানে লাগবে। ফার্স্ট তুমি ডিফারেন্সিয়েশন করবে যে আমরা জানি ত্বরণ a সমান dv/dt সমান কী হবে? এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে? 6t - 6, আর এটার জন্য হবে 0। তাহলে এখানে কী হবে? 6t - 6। অতএব t = 1 সেকেন্ড সময়ে বস্তুটির ত্বরণ সমান 6 × 1, এখানে 1 সেকেন্ড দিয়েছে 1 - 6। দেখো 6 - 6 সমান 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর লেখার দরকার নেই, 0 যখন এসছে তার ইউনিট না দিলেও চলবে। এইটা হলো গিয়ে অ্যান্সার। যেমন অ্যান্সার এসছে, যা প্রশ্ন থাকবে তুমি সেইভাবেই অ্যান্সার করবে। এখানে যে সবসময় কিছু একটা আসবে বা কিছু একটা কঠিন আসবে তা কিন্তু নয়, যেটা আসবে সেটাই তুমি লিখবে। এরপরে তোমাকে কি করতে হবে? আমরা জানি বলে লিখতে হবে। আমরা জানি s সমান ইন্টিগ্রেশন v × dt। তাহলে কী হবে? 3t স্কোয়ার মাইনাস 6t প্লাস 10 × dt। ইন্টিগ্রেশন করলে কী হবে? এখানে ইন্টিগ্রেশন করলে এখানে t = 0 সময় থেকে বলছে বস্তুকণা তাৎক্ষণিক বেগ এত, t = এত সেকেন্ড সময় কণাটির দূরত্ব, t = 0 থেকে শুরু করে কণাটির দূরত্ব এখানে মাথায় রাখতে হবে। এখানে কিন্তু পুরোটা লেখা থাকবে না, অনেক সময় তোমাকে এখানে ধরে নিতে হবে t = 0 থেকে শুরু করে কত হবে। ফার্স্ট আমি ইন্টিগ্রেশনটা করে নিই। এখানে ইন্টিগ্রেশন করলে কী হবে? t³/3। তোমরা ইন্টিগ্রেশন সেকশানে গিয়ে দেখবে। তারপরে এটা কী হবে? -6 × t²/2, আর এটা হবে 10t, আর একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট থাকে। এইটা 2 3 3 কেটে যাবে, 2 3 6। তাহলে এখানে যে ইন্টিগ্রেশনটা আসলো t³ - 3t² প্লাস 10t, এইটা আসলো প্লাস c, এখানে একটা c আসলো। এবার তোমাকে কি করতে হবে? t = 0 সময়ে s এর ভ্যালুটা বের করতে হবে। হ্যাঁ, t = 0 সময়ে s এর ভ্যালু হবে c। t = 0-তে এখানে আমরা যদি এই জায়গাটায় মুছে করতে থাকি যে s এর ভ্যালু t = 0-তে s ধরো একটা দূরত্ব ছিল, s = s1 সমান আমি কী লিখব? এখানে 0 বসাবো, এখানে 0 বসাবো, এখানে 0 বসাবো, এটাও 0 0 0 হয়ে যাবে, শুধু c হয়ে যাবে। আর t = 1-তে s = s2 লিখব। s2 এর ভ্যালু কত আসবে? না, এটা 1 বসালে 1, এটা 1 বসালে 1 × 3 - 3 আর এখানে এটা 1 বসালে প্লাস 10, আর এখানে আরেকটা c যোগ হবে। তাহলে 10 থেকে 3 বাদ দিলে 7, আর 1 যোগ করলে 8 প্লাস c। তাহলে এখানে s1 হলো c আর s2 হলো 8 প্লাস c। তাহলে এখানে দূরত্ব কি হবে? দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব হবে s2 - s1। সে ফার্স্টে যে পজিশানে ছিল, পরে যে পজিশানে এলো, নাহলে তো সিটাকে তুমি ভ্যানিশ করতে পারবে না। 8 + c - c সমান 8 মিটার হবে অ্যান্সার। এইভাবে তোমাকে কিন্তু অঙ্কগুলো করে ফেলতে হবে। এরপরে হচ্ছে এক্সাম্পল নম্বর 3। এক্সাম্পল নম্বর 3-তে এখানে ত্বরণ দেওয়া হবে। ত্বরণ থেকে তোমাকে বেগ আর দূরত্ব নির্ণয় করতে হবে।
এখানে বলবে যে স্থির অবস্থা থেকে শুরু করে একটি বস্তুকণা t সময়ে a = 5t² মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। এবারে বলতে হবে যে t = 2 সেকেন্ড সময়ে কণাটির বেগ এবং অতিক্রান্ত দূরত্ব কত হবে। এইটা তোমাকে দিবে। তুমি কি করবে, প্রথমে তুমি কি জানো, এখানে এটা জানো, ত্বরণ থেকে প্রথমে তুমি বেগ পাবে। ত্বরণ থেকে বেগ পেতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে, আবার বেগ থেকে আবার ইন্টিগ্রেশন করলে তুমি দূরত্ব পাবে, বা এস বা এক্স সি যা পারো লিখো, এইটা পাবে। তাহলে প্রথমে তোমার ইন্টিগ্রেশন হবে যে আমরা জানি বলে লিখবে যে v = a × dt। এবারে 5t² × dt, ঠিক আছে। এবারে তুমি কি করবে, এর ইন্টিগ্রেশন করলে কি পাবে, t² এর 5 তো বেরিয়ে আসবে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন করলে t² এর t³/3 হবে, তাহলে 5/3 × t³ আসবে, প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিলে। এবার তোমাকে দেখো স্থির অবস্থা থেকে শুরু করে বলেছে, তার মানে তোমাকে এখানে লিখতে হবে t = 0-তে v = 0 হয়। এবার এখানে 0 বসালে, এখানে 0 বসালে কি হবে, এখানে 0 বসালে এটাও 0 এটাও 0, তাহলে অতএব c = 0। তাহলে v এর আমরা ফাইনাল এক্সপ্রেশন পেয়ে গেলাম 5/3 t³। এবার তোমাকে বলেছে এটাকে 3 সেকেন্ড করে দিই, সুবিধা। 3 সেকেন্ড সময়ে কণাটির বেগের মান কত। অতএব 3 সেকেন্ড সময়ে কণাটির তাৎক্ষণিক বেগ সমান কী হবে, 5/3 × 3³ মানে 5 × 3³ মানে 27, 27কে 3 দিয়ে ভাগ করলে 9, 5 × 9 সমান হচ্ছে 45 মিটার পার সেকেন্ড হবে এর অ্যান্সার। ঠিক আছে, কণাটির বেগ হবে 45 মিটার পার সেকেন্ড। নেক্সট যেটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে কি, এই আমরা জানি বলেই লিখতে হবে, এটা হবে এস আর এখানে হবে ভি, অর্থাৎ দূরত্ব পাওয়া যাবে ভি এর ইন্টিগ্রেশন করে। এবারে ভি এর এক্সপ্রেশনটা আমরা কি পেয়েছি, আলটিমেট এইটা পেয়েছি যে 5/3 t³ × dt। এবার 5/3কে বের করে নিলে t³ যে ইন্টিগ্রেশন হয় সেটা কি, t⁴/4 প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখানে আমরা যখন কিছু বলা থাকেনি, যে একদম জিরো মূল বিন্দু থেকে শুরু করে এখানে তো লেখা থাকে না, কিন্তু তোমাকে এখানে ধরে নিতে হবে দূরত্ব মানে যেখান থেকে শুরু করলো সেখান থেকেই দূরত্ব বলা হয়। তাহলে আমি এখানে t = 0-তে s = 0 হলে এরকম করে লিখতে হবে, c = এখানে c1 দিয়ে দাও, c1 = 0। এখান থেকে আবারও আমরা এস এর এক্সপ্রেশন পেয়ে যাব, s = 5/12, 4 × 3 = 12, 5/12 t⁴। অতএব এখানে t = 3 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব সমান আমরা পাবো 5/12 × এখানে 3/4। তাহলে কি হবে, 5/12 × 3 × 3 × 3 × 3, তাহলে 3 × 4 = 12, আর তো কিছু হলো না, তাহলে 3 × 27, 27 × 5 কত হয় রে, তাহলে এখানে কত হবে, 5 × 15, 15 × 9 135/4। তাহলে হ্যাঁ, তাহলে এখানে কত হবে, এত মিটার, অতিক্রান্ত দূরত্ব হবে 135/4 মিটার। এইভাবে তোমাদেরকে সমস্ত অঙ্ক করে ফেলতে হবে। এবার এক্সারসাইজ 4-এ তোমাকে দেওয়া থাকবে যে একটি বস্তুকণার বেগের এক্সপ্রেশান দিয়েছে, দূরত্বের সঙ্গে বেগের এক্সপ্রেশান, তাহলে সেখান থেকে আমরা ত্বরণ পাবো কী করে। ধরা যাক এরকম একটা দিয়েছে যে একটি বস্তুকণার বেগ
ভি হলে ভি স্কোয়ার সমান 4 sin x প্লাস 4x cos x। এবারে দেখো এটা ভি স্কোয়ার, তাহলে কি ভি এর একক মিটার পার সেকেন্ড, তাহলে ভি স্কোয়ার একক কী হবে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটা হবে। এবার বলবে যে বস্তু কণাটির ত্বরণ কত, জাস্ট ত্বরণ চেয়েছে, যার তাৎক্ষণিক ত্বরণ কত, এটা তোমাকে বের করতে বলবো। তুমি তাহলে কি করবে না, তুমি এখানে ভি স্কোয়ার সমান লিখবে 4 sin x প্লাস 4x cos x। এবার এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, ভি ডিভি ডিএক্স, এখানে 2b হবে, ভি স্কোয়ারে 2b হয়ে যাবে, ডিভি ডিএক্স সমান হবে 4 cos x। আর এখানে কী হবে, 4xকে ডিফারেন্সিয়েট করবে ফার্স্ট, এই দুটোকে আনচেঞ্জ রাখবে, 4 cos x মাইনাস এখানে কী হবে, এক্সকে এবার রাখবে। আচ্ছা তাহলে এটা কী হলো 4 cos x, আর এখানে কী হবে, ফার্স্টে এটাকে কস করে দাও, এটাকে কস করে দিলে কী লাভ, এটাকে কস আর এটাকে করে দাও সাইন, এটাকে সাইন করে দাও সাইন এক্স। তাহলে কী হবে, এখানে তুমি লিখছো এটা হচ্ছে কস এক্স আর এটা হচ্ছে সাইন এক্স। তাহলে এখানে কী হবে না, এটাকে ডিফারেন্সিয়েট করবো, কস এক্সকে এটা হবে সাইন এক্স, কস এক্সের ডিফারেন্সিয়েশন সাইন এক্স মাইনাস সাইন এক্স। আর এখানে কী হবে, একবার ডিফারেন্সিয়েট করলে এক্স সাইন এক্স 4 sin x, আর এখানে এরপরে আমি কার ডিফারেন্সিয়েট করবো, সাইন এক্সের ডিফারেন্সিয়েট করবো, তাহলে 4x cos x, এটা কেটে যাবে, সমান হবে 4x cos x ভি ডিভি ডিএক্স সমান এটা, তাহলে 2 × 4, তাহলে ভি ডিভি ডিএক্স ইকুয়ালস টু হবে 2x cos x। এই ভি ডিভি ডিএক্সটাই হচ্ছে ত্বরণ, এটাই হলো ত্বরণ, অতএব এ সমান 2x cos x। এইভাবে তোমরা ত্বরণ বের করতে পারবে, অ্যান্সার হবে 2x cos x। ত্বরণটা কী করে ভি ডিভি ডিএক্স হলো না, একটু আগে আমরা আলোচনা করেছি, ডিভি বাই ডিটি সমান হচ্ছে ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। এই ডিএক্স বাই ডিটিটা হচ্ছে সময়ের সঙ্গে দূরত্বের পরিবর্তনের হার, এটা হলো বেগ, তাহলে ভি ডিভি ডিএক্স। এইভাবে আমরা কিন্তু এই যখন আমরা ত্বরণ ভেরিয়েবল পাবো, ত্বরণের মান ভেরিয়েবল পাবো, তখন আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ব্যবহার করে আমরা কিন্তু হিসেবগুলো করব, তখন সমত্বরণের সূত্র কাজে লাগানো যাবে না বা কাজে লাগবে না। এবার তুমি এই যে ফর্মুলাগুলো পেলে, এই ফর্মুলাগুলো থেকে তুমি কিন্তু সমত্বরণের যে ফর্মুলাগুলো পেয়েছো সেই ফর্মুলাগুলোই পৌঁছতে পারবে। সেক্ষেত্রে তোমাকে ত্বরণকে কনস্ট্যান্ট ধরতে হবে। ধরো এরকম একটা বস্তু আছে, একটা বস্তু কণা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এই জায়গায় ফার্স্ট ছিল, তারপরে এখানে এলো, এখানে তার গতিবেগ ইউ ছিল, এখানে তার বেগ ভি হলো, এর মধ্যে সে এক্স দূরত্ব অতিক্রম করলো। এক্ষেত্রে তুমি এখানে কি করবে, না এ সমান কনস্ট্যান্ট ধরবে, সমত্বরণে গেছে, সমত্বরণের সূত্র তুমি ধরো জানো না, সমত্বরণের সূত্র কি না, এ সমান ভি মাইনাস ইউ বাই টি, তারপরে কি আছে বলো, তারপরে কি আছে, ভি সমান ইউ প্লাস এ টি, এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, তারপরে আছে এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তারপরে আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এই সূত্রগুলো তুমি জানো না, ধরে নাও তুমি জানো না, এই সূত্রগুলো কিন্তু এই ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন থেকে আসা সম্ভব। কি করে আসা সম্ভব না, আমার এখানে এ সমান কনস্ট্যান্ট ধরে নিয়েছি, এবারে আমি যদি বলি ডিভি বাই ডিএক্স ডিভি বাই ডিটি, এ সমান কি ডিভি বাই ডিটি সমান আমরা জানি এ সমান হচ্ছে কনস্ট্যান্ট। এবার এটাকে যদি আমি ডিভি এদিকে রাখি আর এটাকে এদিকে নিয়ে যাই সি ইন্টু ডিটি, এবার এটাকে যদি ইন্টিগ্রেশন চিহ্ন দিই, সিটা কনস্ট্যান্টটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। এবারে আমি প্রথমে তার বেগ কত ছিল, এই ভিটা ইউ ছিল, তারপরে তার বেগ কত হলো, আলটিমেট তার বেগ হলো ভি। এইটার জন্য কত সময় লেগেছে, এখানে টি ইকুয়ালস টু 0, এখানে টি ইকুয়ালস টু টিতে এসে এই বেগ পেয়েছে, তাহলে আমি 0 থেকে টি বসাবো।
এসব আমি করব না, কারণ আমার নির্দিষ্ট সমাকলন আমাদের একটু বিদঘুটে লাগতে পারে, কারণ আমরা ক্লাস 11 একদম শুরু করছি। এই কারণে আমরা শুধু ইন্টিগ্রেশন যদি লিখি তখন আমি এটাকে ভি লিখব, ইন্টিগ্রেশন ডিভি, 1 ইন্টু ডিভি, 1-এর ইন্টিগ্রেশন কী হবে, ভি হবে। আর এখানে কী হবে, সি ইন্টু টি প্লাস আবার একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার তুমি এই এটা বসাও, এই শর্তটা বসাও যে টি ইকুয়ালস টু 0-তে ভি ইকুয়ালস টু ইউ হয়। তাহলে এখানে কী হবে, ভি এর জায়গায় আমি ইউ বসাবো, অতএব ইউ সমান, ভি এর জায়গায় ইউ বসালে টি এর জায়গায় 0 বসাতে হবে, 0 প্লাস C1, অর্থাৎ C1 সমান আমি পাবো ইউ। এবারে এই সম্পর্কটা যে আমি পেয়েছিলাম আর এইটা যে C1-এর ভ্যালু পেলাম, এই 1 নম্বর সম্পর্কতে C1-এর ভ্যালু বসালে কি পাবো না, ভি সমান সিটি প্লাস ইউ। এই সিটা অ্যাকচুয়ালি কে, সিটা হলো এ। তাহলে দেখো এখানে যদি সি এর জায়গায় এ বসাও, ভি সমান এটি প্লাস ইউ, অর্থাৎ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে তুমি এই সম্পর্কটা থেকে সমতরণের যে সম্পর্ক সেটা পাবে, কিন্তু সমতরণের সম্পর্ক থেকে তুমি ভেরিয়েবলের সম্পর্ক পাবে না। এইটা তোমাকে মাথায় নিয়ে নিতে হবে। অর্থাৎ তুমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন প্রয়োগ করে তুমি কিন্তু এই সমস্ত ইকুয়েশনগুলো সবগুলোই তুমি বের করতে পারবে। তাহলে তোমার এখানে ভি এসে গেল কত, এরপরে তুমি লিখবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এবারে ভি এর ইন্টিগ্রেশন করলে কি হয়, ইন্টিগ্রেশন ভি ডিটি করলে কি হয় না, এটা হবে ইউ প্লাস এটি ইন্টু ডিটি। এই ভি ইন্টিগ্রেশন ভি ডিটি মানে কি, অতিক্রান্ত দূরত্ব। দেখো এখানেও আমরা ইন্টিগ্রেশন করলে কি পাবো, এখানে দেখো ইন্টিগ্রেশন ইউ ইন্টু ডিটি লিখবো, আলাদা করে লিখবো, এটাকে আলাদা আলাদা করে গুণ করে নেবো আগে, এ ইন্টু টি ইন্টু ডিটি। এখানে এটা কনস্ট্যান্ট, তার জন্য এটা বাইরে বেরিয়ে আসবে, ইউটা এখানে কনস্ট্যান্ট, তার জন্য বাইরে বেরিয়ে আসবে, তাহলে ইউ ইন্টু টি হয়ে যাবে। 1 ইন্টু ডিটি এর ইন্টিগ্রেশন হয় টি, সেটা তুমি ইন্টিগ্রেশনে যেখানে লিঙ্ক দেওয়া আছে, যেখানে ভিডিও লেকচার দেওয়া আছে সেটা ভালো করে দেখে নাও। আর টি ইন্টু ডিটি এর ইন্টিগ্রেশন হয় টি স্কোয়ার বাই 2, তাহলে এ ইন্টু এটা তো আছে আর টি স্কোয়ার বাই 2 হলো, তার সঙ্গে একটা কনস্ট্যান্ট যোগ হলো। তাহলে এখানে দেখো এস ইকুয়ালস টু 0 হয় যখন, এখানে লিখতে হবে যখন টি ইকুয়ালস টু 0, তাহলে আমি এখানে এইটা থেকে বা বলে লিখব, এখানে ভি ডিটি এরপরে এস লিখতে পারি, অতএব এস লিখতে পারি বা এস ইকুয়ালস টু আমি কি পেলাম, ইউ ইন্টু টি প্লাস এটি স্কোয়ার বাই 2 প্লাস সি। এস ইকুয়ালস টু 0 হয় যখন টি ইকুয়ালস টু 0, এখানে 0 পুট করো, এখানে 0 পুট করো, এখানেও 0 পুট করতে হবে, তাহলে সি এর ভ্যালু কী পাবে, 0 পেয়ে যাবে। অর্থাৎ এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটাও তুমি পেয়ে গেলে। আর বাকি সূত্র তুমি সহজে পেয়ে যাবে, এই দুটো সূত্র পেয়ে যাওয়া মানে তুমি সব সূত্রই পেয়ে যাবে। এবার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এই সূত্রটা যদি তুমি প্রমাণ করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে না, ভি এর সঙ্গে এক্স এর রিলেশন বের করতে হবে। এখানে ধরো কোনো টাইমের সম্পর্ক নেই, তাহলে টাইমের যদি না সম্পর্ক থাকে তাহলে তোমাকে কি করতে হবে না, এ সমান আমরা জানি কি ভি ডিভি ডিএক্স, ভি ডিভি ডিএক্স সমান এ। তাহলে ভি ডিভি যদি আমি এদিকে রাখি আর এ ডিএক্সকে এদিকে নিয়ে যাই, এ ইন্টু ডিএক্স বলবো, সেখান থেকে আমি কি বলবো না, ইন্টিগ্রেশান ভি ডিভি সমান হবে ইন্টিগ্রেশান এ ইন্টু ডিএক্স। এখানে এটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, এখানে চলে আসবে, তাহলে 1-এর যে ইন্টিগ্রেশান সেটা হয় এক্স, আর ভি এর যে ইন্টিগ্রেশান হয় ভি স্কোয়ার বাই 2, ভি স্কোয়ার বাই 2 সমান হবে এ ইন্টু এক্স প্লাস সি। এবারে দেখো যখন প্রাথমিক অবস্থান অর্থাৎ এক্স ইকুয়ালস টু 0-তে, এক্স ইকুয়ালস টু 0-তে ভি ইকুয়ালস টু কী ছিল, প্রাথমিক বেগ ইউ। প্রাথমিক বেগ কেন বলছি, যখন অরিজিন থেকে সে শুরু করছে, প্রথম থেকে শুরু করছে, তার বেগ এইটা ছিল, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 0-তে ভি ইকুয়ালস টু ইউ লিখবো। অর্থাৎ এখানে যদি আমি ইউ পুট করি তাহলে কী হবে, ইউ স্কোয়ার বাই 2 সমান হবে এ ইন্টু 0 প্লাস সি, সেখান থেকে আমি পাবো সি সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই 2, এই স্কোয়ার বাই 2, সি এর ভ্যালু আমি এখানে বসিয়ে দেবো ইউ স্কোয়ার বাই 2। এইখান থেকে আমি আসবো কি না, এখানে ভি স্কোয়ার বাই 2, এই ফর্মুলাতে আমি সি এর ভ্যালু বসাবো, এই ভ্যালুটা পেয়েছি, এটা 1 নম্বর ফর্মুলা বলে লিখে রাখবো। তারপরে এখানে কন্ডিশান বসিয়ে এটা পেয়েছি, সেখান থেকে আমি ভি স্কোয়ার বাই 2 সমান লিখবো এ এক্স প্লাস সি, সি মানে হচ্ছে ইউ স্কোয়ার বাই 2। এখান থেকে যেটা পাবো, আচ্ছা এস লিখেছি তাই তো, হ্যাঁ এসই থাকুক, তাহলে ওখানে এসের জায়গায় এক্স বসিয়ে দিলেই হবে। এখানে কী হবে, ভি স্কোয়ার এখানে 2 দিয়ে গুণ করে দেবো, ভি স্কোয়ার সমান কী হবে, তাহলে এটা 2 দিয়ে গুণ করলে ভি স্কোয়ার, এটা 2 দিয়ে গুণ করলে 2x, আর এটা 2 দিয়ে গুণ করলে ইউ স্কোয়ার। সেখান থেকে আমি পাবো কি
ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2ax, এক্স যা এস তা, অর্থাৎ আমরা এই সম্পর্কটাতেও আমরা পৌঁছতে পারলাম ইউজিং ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। সেখানে আমরা কি ধরেছি, এটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, তার ফলে সব জায়গায় এ ইন্টিগ্রেশনের বাইরে চলে গেছে, তার ফলে আমাদের একটা সিম্পল ফর্মুলা এসে গেছে, যেই ফর্মুলাগুলো আমরা আগে বীজগাণিতিক উপায়ে বা লেখচিত্রের সাহায্যে প্রমাণ করেছিলাম। আজকের মতো এই পর্যন্তই। এইগুলোই তোমরা ভালো করে দেখো এবং চেষ্টা করো প্র্যাকটিস করার, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এগুলোকে তুমি বারবার বারবার প্রমাণ করার চেষ্টা করো এবং বিভিন্ন বইতে বিভিন্ন জায়গায় যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে তুমি সবসময় সলিউশন করার চেষ্টা করো। এছাড়াও আমার পিডিএফ নোট পেয়ে যাবে, সেই পিডিএফ নোটে নিজে করা অংশগুলো খুব মন দিয়ে ভালোভাবে করবে। কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই। উইশ ইউ অল দ্য বেস্ট।